শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে হিমশিম খাচ্ছেন চুয়াডাঙ্গার কৃষক। মাঠের পর মাঠ ধান পেকে গেলেও শ্রমিক সংকটে তা কাটতে পারছেন না তারা। অন্যদিকে কৃষি উপকরণের দাম বাড়ায় লোকসানের আশঙ্কা করছেন অনেকে। তবে কৃষি বিভাগ বলছে এবার ধান বিঘা প্রতি 25 মণ ছাড়িয়ে যাবে। এম এ মামুনের তথ্য ছবিতে প্রতিবেদন। চুয়াডাঙ্গার বিস্তীর্ণ ফসলের মাঠ জুড়ে সোনালী ধানের শীষের সমারোহ। কৃষকদের নেই দম ফেলার ফুসরত। কৃষকরা বলছেন এরই মধ্যে 53% জমির ধান কাটা হয়েছে, কিন্তু শ্রমিক সংকট ও হারভেস্টার না থাকায় ধান কাটতে পারছেন না তারা। তাই পরিবারের লোকজনই তাদের একমাত্র ভরসা। ধান হচ্ছে খুব ভালো, বাম্পার ফলন, ধান পেয়ে আমরা খুব খুশি। গত বছরে বিঘি পেয়েছি 21 মণ 22 মণ, এই বছরে পেয়েছি 25 মণ 26 মণ। জন পাটির খুব সমস্যা, জন পাট পাওয়া যাচ্ছে না, আকাশে মেঘ, এই নিয়ে আমরা খুব বিপদে। কৃষকরা আরও জানান, চলতি মৌসুমে সার, বীজ, সেচ ও কীটনাশকের দাম বৃদ্ধি পাওয়ায় উৎপাদন খরচ বেড়েছে। বিশেষ করে সেচ নির্ভর বড় আবাদে ডিজেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধি কৃষকদের জন্য বড় চাপ হয়ে দাঁড়িয়েছে। তার উপর বৃষ্টির আশঙ্কা আর ন্যায্য দাম পাওয়া নিয়ে রয়েছে অনিশ্চয়তা। সার খরচ লাগছে বেশি, কীটনাশক ওষুধ মশুদ সব দাম বেড়ে গিয়েছে, এই জন্যই একটু দামটা বেশি হলেই ভালো হতো। বীজের দামটা বেশি নিচ্ছে, সারের দাম বেশি নিচ্ছে। এই জায়গায় আমরা মার্কেট চাষে আমরা কোনো উন্নত করতে পারছি না। ধান এবার বাম্পার ফলন আমাদের হয়েছে, কিন্তু আমরা যে বছরে একটা ভর্তুকি পাই, এইটি মনে হয় 10 বছরও পাইনি, কোনোদিনই পাইনি। আর কৃষি বিভাগ বলছে চলতি মৌসুমে প্রতি বিঘায় 25 থেকে 27 মণ হারে ফলন পাওয়া যাবে। তাই কৃষকদের লোকসানের সংখ্যা নেই। বিঘা প্রতি 25 মণ থেকে 27 মণ পর্যন্ত কৃষকরা বিভিন্ন জাত ভিত্তিক ফসল বা ধান সংগ্রহ করতে পারছেন। আমরা আশা করছি যে গতবারের তুলনায় এবারে আমরা ফলন বেশি পাবো। এবারে জেলায় 35,036 হেক্টর জমিতে ধান উৎপাদন করা হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71। উত্তরের খরাপ্রবণ অঞ্চলগুলোতে পানির সাশ্রয় ও গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা AWD পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে। গবেষকরা বলছেন এই পদ্ধতিতে সারা বছর চাষ করতে পারলে সেচ খরচ সাশ্রয়ের পাশাপাশি ক্রেডিট বিক্রির মাধ্যমে কৃষকদের বাড়তি আয়েরও সুযোগ রয়েছে। জানিয়ে এরই মধ্যে মাঠ পর্যায়ে যৌথ গবেষণা শুরু করেছেন কৃষি গবেষকরা। চাষিরাও বলছেন এরই মধ্যে সুফল মিলছে। ধান চাষের এই নতুন সম্ভাবনা নিয়ে রাশেদুল হক রুশোর প্রতিবেদনের প্রথম পর্ব দেখুন আজ। 4 ইঞ্চি ব্যাসের 10 ইঞ্চি লম্বা 2 মুখ খোলা একটি PVC পাইপ, যার নিচে 6 ইঞ্চি অংশে ছোট ছোট ছিদ্র করা। ধানের জমিতে বসানো এই পাইপের মাধ্যমেই কৃষক জানতে পারেন তার জমিতে কখন সেচের প্রয়োজন। নতুন এই পদ্ধতিকে বলা হচ্ছে অল্টারনেট ওয়েটিং অ্যান্ড ড্রাইং বা AWD। এই প্রকল্পের সাথে সংশ্লিষ্টদের দাবি, এতে কমে সেচের খরচ ও বাড়তি পানির ব্যবহার। এই ভিতর দিয়ে কৃষক দেখে যে পানি ভিতরে আসে কিনা, তো পানি যদি 6 ইঞ্চির নিচে নেমে যায় তখন ওই জমিতে আবার সেচ দেওয়ার দরকার। এই সেচের পানিটা যদি আপনার সাশ্রয় হয়, তাহলে আপনার যে সময় ধানে পানি লাগবে সেই সময় আপনি ধানে পানি দিতে পারবেন। প্রকল্পের আওতায় ধান চাষ করা চাষিরা জানান, নতুন এই পদ্ধতিতে তাদের 4 থেকে 5টি সেচ কম দিতে হয়েছে। এতে প্রতি বিঘা উৎপাদন খরচ কমেছে গড়ে 1000 টাকা। এছাড়া নেই কোনো রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ। তাই বিঘায় প্রায় 3 মণ ধান বেশি ঘরে তোলার আশা করছেন তারা। ভালো গাছের শিকড় বৃদ্ধি হয়েছে, গাছ মোটা হয়েছে এবং ফলন ভালো। সেচ গনে যেহেতু এবার দেওয়া হয়েছে, তাতে বোঝা যাচ্ছে যে 3-4টা সেচ কম লাগছে আর কি। আন্তর্জাতিক ধান গবেষণার তথ্য মতে এই পদ্ধতিতে সাধারণ চাষের চেয়ে পানি কম লাগে 28 থেকে 30%। তাই হেক্টর প্রতি সেচের বিদ্যুৎ ও জ্বালানি খরচ 2600 টাকা পর্যন্ত কমানো সম্ভব। আমরা যদি এটা সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে পারি, তাহলে আমাদের প্রায় $30 মিলিয়ন সাশ্রয় হবে। এদিকে সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার ও চাষের মাধ্যমে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ কমাতে AWD প্রকল্প বাস্তবায়ন জরুরি বলে মনে করেন এডিবির প্রিন্সিপাল ইকোনমিস্ট। আমাদের গবেষণার উদ্দেশ্য হচ্ছে সেচে ভূগর্ভস্থ পানির ব্যবহার ও চাষের মাধ্যমে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানো। এই পদ্ধতি ব্যবহার করলে কমে সেচের খরচ ও বাড়তি পানির ব্যবহার। নওগাঁ জেলার 4 উপজেলায় গবেষণার অংশ হিসেবে 1000 হেক্টর জমিতে AWD পদ্ধতিতে ধান চাষ করা হচ্ছে। রাশিদুল হক রুশো, 71, নওগাঁ।
ঝিনাইদহের শৈলকুপায় এ মৌসুমে 1000 কোটি টাকার পেঁয়াজ উৎপাদিত হয়েছে। বাজারে ভালো দাম থাকায় খুশি চাষিরা। প্রতি হাটে তারা কোটি টাকার ব্যবসা করতে পারছেন। এছাড়া বিশেষ পদ্ধতিতে পেঁয়াজ সংরক্ষণ করায় এখানে পচনের কোনো ভয় নেই বলে জানান চাষিরা। রাজীব হাসানের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের অন্যতম প্রধান পেঁয়াজের মোকাম ঝিনাইদহের শৈলকুপা। সপ্তাহের শনি ও মঙ্গলবার সেখানে বসে হাট। ভোর হতে না হতেই চাষিদের ভ্যান বা ট্রাক বোঝাই করে পেঁয়াজ হাটে নিয়ে আসতে দেখা যায়। এরপর শুরু হয় দর কষাকষি। কয়েকশো গাড়ি বললে ভুল হবে না, শয়ের অধিক গাড়ি এখানে প্রতিনিয়তই শনিবার আর মঙ্গলবার এখানে ওঠে। গত বছর যে পরিমাণ পেঁয়াজ এই শৈলকুপা থানায় উৎপাদন হয়েছিল তার থেকে এবছর দ্বিগুণ উৎপাদন হয়েছে। পেঁয়াজ চাষিরা জানান, সার, কীটনাশক ও পরিচর্যাতে বিঘা প্রতি খরচ হয় প্রায় 60,000 টাকা। এখন মন প্রতি 1800 থেকে 1900 টাকা দাম পাওয়ায় খুশি তারা। পেঁয়াজ ধরেন যে 15 দিন আগে এই পেঁয়াজটা 1200-1300 টাকা ছিল, এখন আজকে বাজার গেল 1900 টাকা। 25 কাটা পেঁয়াজ লাগাইছি, বুঝছেন, লাগাই খরচ হয়েছে 70,000, বিক্রি হয়েছে 1,20,000। বর্তমান পেঁয়াজের যে দাম, এখন আজকের বাজারটা ভালো আছে, 1900, 1950, 2000 টাকা 2-1টা বিক্রি হয়েছে। এই দাম যদি হয় কৃষক কোনো রকম বাঁচে। কৃষকরা আরও জানান, এয়ারফ্লো পদ্ধতিতে এখানে পেঁয়াজ সংরক্ষণ করায় নষ্ট হবার সুযোগ নেই। 10 থেকে 12 ফুট জায়গায় 3 থেকে 350 মণ পেঁয়াজ তারা সংরক্ষণ করতে পারছেন। কিনে মেশিনটাই আমি ভরে দেব, তবে ছাদে রাখলে যেমন পেঁয়াজটা আপনার শুকাবে হলো 15 থেকে 16 কেজি। এই মেশিনের পর আমরা যদি রাখি তাহলে মেশিনে শুকাবে বছরে 6 থেকে 7 কেজি। জেলার চাহিদা মিটিয়ে এ পেঁয়াজ সিলেট, রংপুর, রাজশাহী, ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে যায়। রংপুর, দিনাজপুর, সৈয়দপুর, পাবনা, ঢাকা, ফরিদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে ব্যাপারীরা এসে মাল কেনে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান, শৈলকুপা উপজেলায় 12,000 হেক্টর জমিতে এবার প্রায় 1000 কোটি টাকার পেঁয়াজ উৎপাদিত হয়েছে। আমাদের কাছে এবছর যেরকম তথ্য আছে, প্রায় 1000 কোটি টাকার পেঁয়াজ শৈলকুপাতে উৎপাদিত হয়েছে এবং এটি এবারের জন্য বেশ আশাব্যঞ্জক। ঝিনাইদহ জেলাতে এ মৌসুমে 13,700 হেক্টর জমিতে পেঁয়াজের আবাদ হয়েছে। আব্দুল্লাহ মামুন, 71। শুক্রবার ছুটির দিনে মানিকগঞ্জের বাজারে সব সবজির দাম আবারও বেড়েছে, তবে আলু, শসা ও টমেটোর দাম এখনও নাগালের মধ্যে। এছাড়া মাছ, মাংস বিক্রি হচ্ছে বাড়তি দামই। সেখানকার বাজার পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির। মিহির, বাজারে কোন কোন নিত্যপণ্যের দাম বাড়তি আজ? ক্রেতারা কি বলছেন? মনিটরিং ব্যবস্থা কেমন আছে? কাজেরই প্রথমে মনিটরিং ব্যবস্থা দিয়ে শুরু করি। আসলে মনিটরিং ব্যবস্থা খুব একটা বাজারে দেখা যাচ্ছে না। আমরা বেশ কয়েক সপ্তাহ ধরে দেখছি যে বাজারে কোনো মনিটরিং ব্যবস্থা নেই, যার কারণে জিনিসপত্রের দাম নাকি বাড়তি তেমনটি ক্রেতারা আমাদেরকে বলেছেন। আর যে শাকসবজি তরিতরকারি যেগুলি আছে এগুলি গেল সপ্তাহের তুলনায় 10 থেকে 20 টাকা পর্যন্ত কমেছে, অর্থাৎ আমদানি বেড়েছে, যার কারণে এই দামগুলি কমেছে তেমনটি বিক্রেতারা আমাদেরকে বলেছেন। তবে আমরা গেল সপ্তাহে যেসব সবজির দাম দেখেছি 80 থেকে 120 টাকা, সেগুলি 20 টাকা কমে 100 টাকা যে সবজি ছিল সেটি 80 টাকা, আবার 80 টাকা যে সবজি ছিল সেগুলি 60 টাকা 70 টাকার কিছুটা দাম কমেছে। ডিমের দামও কিন্তু বরাবরই কমই ছিল, সে কমই আছে, কিন্তু বেড়েছে নতুন করে পেঁয়াজের দাম। আমরা গেল সপ্তাহে যে পেঁয়াজ দেখেছিলাম 50 টাকা বিক্রি হচ্ছিল, সেটি 55 থেকে 60 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। আর এখানে যদি মাছের একটু কম, মাছের আমদানি কম, যার কারণে মাছ বিক্রেতারা বলছেন যে তাদের মাছের দামও একটু বাড়তি আছে। আর গরু মাংস এবং ওই যে ব্রয়লার মুরগি এগুলি গেল সপ্তাহের মধ্যে যেমন বাড়তি ছিল তেমন বাড়তি আছে। আমরা যখন ক্রেতাদের সাথে কথা বলছিলাম তারা বলছিলেন যে আসলে এই সময় সবজির দাম। মিহির, আপনাকে অনেক ধন্যবাদ। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী মনিরুল ইসলাম মিহির, জানাচ্ছিলেন মানিকগঞ্জের বাজারের খবরাখবর। যাচ্ছি পরের প্রসঙ্গে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে আবারও শুরু হয়েছে মাছ ধরা। ভোলা, চাঁদপুর, লক্ষ্মীপুরের জেলে পাড়াগুলোতে কর্মচাঞ্চল্য ফিরলেও হতাশ জেলেরা। নদীতে নেমে কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না তারা। কেউ কেউ অন্য মাছ নিয়েই ফিরছেন ঘাটে। তবে মৎস্য কর্মকর্তারা বলছেন জুন মাসের শুরুতে ইলিশের দেখা মিলবে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন।
মাছ ধরা শুরু হওয়ায় কর্মচাঞ্চল্য ফিরেছে ভোলার মৎস্য আড়ত ও জেলে পল্লীগুলোতে। বুধবার মধ্যরাত থেকে মাছ ধরার নিষেধাজ্ঞা শেষ হওয়ায় নদীতে নেমেছেন ভোলার 7 উপজেলার প্রায় 2.5 লাখ জেলে। একটু পরপর জেলেরা নৌকা ট্রলার নিয়ে ঘাটে এসে মাছ বিক্রি করে আবারও নদীতে ফিরে যাচ্ছেন। তবে জেলেরা জানান জালে আশানুরূপ মাছ ধরা পড়ছে না। কাল 11টার দিকে নামছি, বেলা তখন 8টা বাজছে, কোনো নদীতে ইলিশ মাছ পাইনি। আমরা নদীতে অভিযানের পরে আশা করে গেছিলাম, গিয়া মাছ টাছ পাইনি। মাছ পাইনি, 8টা ইলিশ মাছ পাইছি, 2000 টাকা পেয়েছি। তেলের খরচার টাকা লয়ে যায়, খরচার টাকা আঙ্গ পড়ছে না। এদিকে বর্ষার সাথে সাথে আগামী জুন মাসের শুরুতে ইলিশের দেখা মিলবে বলে জানিয়েছেন জেলা মৎস্য কর্মকর্তা। আমরা প্রত্যাশা করছি অভয়াশ্রমের এই কার্যক্রম শেষ হওয়ার পরপরই পরের যে জোবা আছে, অর্থাৎ পরের যে পূর্ণিমা আছে, পূর্ণিমা থেকে আমাদের জেলেরা ইলিশ তাদের জালে পাবে এবং এই ইলিশের উৎপাদন আমরা আরও বেশি পাবো গতবারের তুলনায়। চাঁদপুরে ইলিশ পাওয়ার আশায় জেলার প্রায় 70 কিলোমিটার এলাকায় নেমেছেন জেলেরা। ইলিশ না পেয়ে অনেকেই ফিরছেন খালি হাতে, আবার অনেকেই অন্য মাছ নিয়ে আসছেন ঘাটে। এখন আসে পোয়া মাছ, বিভিন্ন ধরনের কাড়া মাছ, এইসব মাছ আসে। 1500 পোয়া মাছ পাইছি, কাড়াগুড়া মিলে দিলে। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে ইলিশের আশায় মেঘনায় নেমেছিলেন লক্ষ্মীপুরের জেলেরা, কিন্তু অধিকাংশ জেলেরা ফিরছেন খালি হাতে। যারা কিছু পেয়েছেন তা বিক্রি করেও উঠছে না তেলের খরচ। আয় না থাকায় তাই বিপাকে পড়েছেন জেলার হাজারো জেলে পরিবার। ইলিশ সহ অন্যান্য মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মার্চ এপ্রিল 2 মাস অভয়াশ্রমে সকল প্রকার মাছ ধরা বন্ধ থাকার পর বুধবার মধ্যরাত থেকে আবারও শুরু হয় মাছ ধরা। শারমিন স্বপ্না, 71। বর্ষা মৌসুমের আগেই মেঘনা আবারও ভয়ঙ্কর রূপ ধারণ করেছে। ভোলায় বিস্তীর্ণ এলাকা নদীতে হারিয়ে যাচ্ছে, হুমকির মুখে পড়েছে ঘরবাড়ি, শহর রক্ষা বাঁধ সহ বহু স্থাপনা। ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা না হলে বর্ষা মৌসুমে বড় ক্ষতির শঙ্কা করছেন এলাকাবাসী। কামরুল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। ভোলার মেঘনা নদীর পাড়ে এক বৃদ্ধার অসহায় চাহনি। একের পর এক নদী ভাঙনে তার পরিবারটি সর্বশান্ত। একসময় স্বামী সন্তান নিয়ে সাজানো সংসার ছিল তার, কিন্তু অশান্ত মেঘনা সুখের সংসার তছনছ করে দিয়েছে। এখন কোনো মতে নদীর পাড়ে আছে মাথা গোজার একটু ঠাঁই। এবার হয়তো সেটুকু আর থাকবে না বলে শঙ্কা তার। বাংলো কই যাম বাবা, যাওয়ার কই জায়গা সালে কুটি রাখছে, জায়গা কইতারি বাবা। শুধু তিনিই নন, এমন ভিটেমাটি হারা অসংখ্য পরিবারের গল্প ভোলার শিবপুর ইউনিয়নের অনেকের। 1-1.5 বছর হয়েছে নদী ভাঙতেছে ভাই, বস্তা আলায় কোনো কাম নেই, যে 2-3 বার বস্তা আলাইছে, কোনো কাজও নেই। ফল বাগান বাংলাদেশে কোনো ফল বাদ কিনেছে, সেই বাগান আমার 7-8 বাগান হয়ে গেছে। বারবার আমরা মেঘনার কবলে পড়া বাড়ি ঘর ভিটা ফসলি জমিল স্কুল মাদ্রাসা, এখন আমাদের সবকিছু হুমকির মুখে। এলাকাবাসী বলছেন ভাঙন রোধে স্থায়ী ব্লক বাঁধ প্রয়োজন, তা না হলে নদী ভাঙন থেকে এই এলাকা রক্ষা করা সম্ভব নয়। যদি এখান থেকে ভেঙে যায় তাহলে বেড়িবাঁধটা ভাঙলে বলা শহরে অদরে পানির ঢুকে যায় এবং ভাঙন অতি সত্ত্বর রোধ করতে হবে। 35 থেকে 37 একর জমি এখান থেকে বিলীন হয়ে গেছে। ভোলা পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জানান, শিবপুরে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ রক্ষায় 60 মিটার এলাকায় জিও ব্যাগ দিয়ে ডাম্পিং কাজ চলমান রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু 4 কিলোমিটার দৈর্ঘ্যে পার্মানেন্ট প্রোটেকশনের জন্য একটা ডিপিপি প্রণয়ন করা হয়েছে 626 কোটি টাকা ব্যয়ে। এই প্রকল্পটা বর্তমানে পানি উন্নয়ন বোর্ডের দপ্তরে আছে। এটা মন্ত্রণালয় হয়ে প্ল্যানিং কমিশনে যাবে আশা করতেছি শীঘ্রই, এবং সেক্ষেত্রে এই প্রকল্পটা পাশ হয়ে গেলে পরে আমাদের এখানে ভাঙন পার্মানেন্টলি বন্ধ করা সম্ভব হবে বলে আশা করছি। বেড়িবাঁধ ভেঙে গেলে অতি জোয়ারে প্লাবিত হয়ে প্রায় 3 কিলোমিটার দূরে ভোলা শহরও হুমকির মুখে পড়বে। তাই দ্রুত সিসি ব্লক দিয়ে বাঁধ নির্মাণ ও নদীর তীর সংরক্ষণের দাবি জানান এলাকাবাসী। নূর তাজমিন নীর, 71। ভোলার নদী ভাঙনের খবর জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী কামরুল ইসলাম। কামরুল, এখন পর্যন্ত ভাঙনে কি ধরনের ক্ষতি হয়েছে, প্রশাসন কেন কার্যকরী কোনো পদক্ষেপ নিচ্ছে না এবং এলাকাবাসীরা কি ধরনের অভিযোগ করছেন? জানেন যে দ্বীপ জেলা ভোলার কিন্তু
একদিকে মেঘনা নদী, অন্যদিকে হলো তেঁতুলিয়া নদী, সর্বশেষে আপনার বঙ্গোপসাগর। এটা কিন্তু আজকে না, দীর্ঘ প্রায় 50 বছর যাবতই ভোলার কিন্তু এই নদী ভাঙ্গনের কবলে কিন্তু সবসময় পড়তে হচ্ছে। আমরা দেখেছি যে গত কয়েক বছর আগে ইলিশা ভাঙ্গনের সৃষ্টি হয়েছিল, সেখানে সিসি ব্লক দিয়ে বা বাদ দেওয়ার কারণে এখন কিন্তু সেখানে ভাঙ্গন রক্ষা হয়েছে। কিন্তু এখন নতুন করে গত 1 বছর আগে থেকেই ভোলার নাসির মাঝি, শিবপুর, মেদুয়া সহ প্রায় 4 কিলোমিটার এলাকায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত বছর থেকে কিন্তু ভাঙ্গন চলছে। এখানে কয়েক হাজার একর কিন্তু জমি ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। সারা বসত বাড়ি, তারপরে আপনার রাস্তাঘাট এবং স্কুল প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ সহ অনেক স্থাপনা কিন্তু ইতিমধ্যে নদীর গর্ভে চলে গেছে। অনেকে কিন্তু তাদের বসত বাড়ি হারিয়ে তারা এখন ফেরির পারে কিন্তু তারা বাসা নিয়ে থাকছেন। তারা এখন শঙ্কিত, তারা মানে ভয়ে আছেন যে এই তাদের শেষ সম্বলটুকু এখন বেরির কাছে আসেন, এই যদি ভেঙে যায় তাহলে কিন্তু তারা আর কোথাও মাথা গোঁজার ঠাঁই পাবেন না। আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে এখানে একটি মাছ ঘাট রয়েছে এবং এই নদীতে পাশে যে ব্রিজ আছে সবকিছু কিন্তু নদীর গর্ভে কিন্তু ভেঙে গেছে। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেখান থেকে 60 মিটার দূরে কিন্তু ভোলার শহর রক্ষা বাঁধ। এই শহর রক্ষা বাঁধটা যদি আপনার এই বর্ষা এখনো শুরু হয়নি, বর্ষার আগে যদি এখন ভাঙ্গন শুরু হয়েছে, বর্ষায় যদি পুরোপুরি ভাঙ্গন সৃষ্টি হয় বড় আকারে, তাহলে কিন্তু এই শহর রক্ষা বাঁধটা কিন্তু ভেঙে যাবে। ভেঙে গিয়ে কিন্তু শহরে কিন্তু পানি ঢুকে যাবে এবং এই এলাকার সমস্ত মানুষ কিন্তু পানিবন্দী হয়ে পড়বে। তবে এখানকার মানুষের একটাই দাবি যে এখন যে জিও ব্যাগ দিয়ে দিচ্ছে, সেই জিও ব্যাগ কিন্তু নদীর গর্ভে কিন্তু ইতিমধ্যে চলে যাচ্ছে। আপনার পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন তারা 60 মিটার এলাকায় তারা জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করছে। কিন্তু আমরা দেখলাম জিও ব্যাগ দিয়ে ডাম্পিং করে ঠিকই, কিন্তু এই ব্যাগগুলা কিন্তু কিছুক্ষণ পরে আর দেখা যাচ্ছে না, সেগুলা কিন্তু নদীর গর্ভে চলে যাচ্ছে। এছাড়া তাদের এলাকার দাবি যে তারা বলছে যে এখানে সিসি ব্লক দিয়ে যেন এই বাঁধ তৈরি করা হয়, তাহলে কিন্তু এখানে মানুষ কিন্তু তারা এই নদী ভাঙ্গন থেকে রক্ষা পাবে। এছাড়া এখানকার আমি পানি উন্নয়নের সাথে কথা বলেছি, তিনি বলেছেন যে এখানে 626 কোটি টাকার একটি প্রকল্প তারা পানি উন্নয়ন বোর্ডে জমা দিয়েছেন। তারা আশা করছেন যেন এই 4 কিলোমিটার এলাকায় প্রকল্প পাশ হলে তারা সিসি ব্লক দিয়ে তারা এই ভোলার, মেঘনা, শিবপুরের এলাকাটা তারা ভাঙ্গন নিয়ন্ত্রণ করতে পারবে। কাজরি। সারা দেশে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস। বিভিন্ন দল ও সংগঠনের ব্যানারে আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেন শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এ সময় 8 ঘন্টা কর্মদিবস ও ন্যায্য ছুটি নিশ্চিত করার দাবি জানান শ্রমিকরা। একই সঙ্গে মালিক শ্রমিক এক হয়ে দেশ করার অঙ্গীকারও উচ্চারিত হয়েছে বিভিন্ন আয়োজনে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। রাজশাহীতে নগরীর বর্ণালীর মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এ সময় তারা বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, বিভাগীয় শ্রম দপ্তর, কলকারখানা ও বিভিন্ন প্রতিষ্ঠান ঘুরেন। চট্টগ্রামেও নানান আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে দিবসটি। সকাল থেকে নগরের বিভিন্ন সড়কের মোড়ে মোড়ে সমাবেশ, মিছিল ও স্লোগানে উচ্চারিত হচ্ছে শ্রমিকদের অধিকার বঞ্চনার কথা। সে রক্তের সে লাল পতাকা আমরা এখনো বহন করে চলতেছি। সেদিনের যে দুনিয়ার মধ্যে স্লোগান, সেটা আমরা এখনো পর্যন্ত সেটা বহন করে চলছি। শ্রম আইন সংস্কার কমিশন যে রিপোর্ট দিয়েছে, সেই রিপোর্ট অনতিবিলম্বে কার্যকর করার জন্য বাংলাদেশ সরকার প্রতি জোর আহ্বান জানাচ্ছি। সকালে সিলেট জেলা প্রশাসন কার্যালয় থেকে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক বেলুন উড়িয়ে শোভাযাত্রার উদ্বোধন করেন। পরে শহরের বিভিন্ন সড়ক ঘুরে রিকাবি বাজারের কবি নজরুল অডিটোরিয়ামে আলোচনা সভা করেন। এছাড়াও চা শ্রমিক, হোটেল শ্রমিক সহ বিভিন্ন সংগঠন তাদের নিজ নিজ ব্যানারে মিছিল বের করেন। ময়মনসিংহে সকালে জেলা প্রশাসন, আঞ্চলিক শ্রম দপ্তর এবং কলকারখানা ও শ্রম প্রতিষ্ঠানের অধিদপ্তরের উদ্যোগে বেলুন ও পায়রা ওড়ানো হয়। পরে টাউন হল মিলন আয়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। রংপুর জেলা প্রশাসন ও শ্রম অধিদপ্তরের উদ্যোগে জেলা প্রশাসক কার্যালয় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রায় অংশ নেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
শ্রম আদালত রংপুরে যাতে করে দেওয়া হয়, এটা আমাদের শ্রমিকের পক্ষ থেকে মূল দাবি। খুলনা এক সমাবেশে শ্রমিক নেতারা বলেন, শ্রমিকদের ন্যায্য আদায় ও অধিকার প্রতিষ্ঠিত করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। পরে শোভাযাত্রায় অংশ নেন কর্মকর্তা সহ কলকারখানার শ্রমিক ও দিনমজুররা। খাগড়াছড়িতে উৎসবমুখর পরিবেশে পালিত হচ্ছে মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবসের আনুষ্ঠানিকতা। নরসিংদীতে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা সহ নানান আয়োজনের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়। শাকিলা শম্পা, ৭১। নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম শিল্পনগরী, যেখানে তৈরি পোশাক, বস্ত্র, ডাইং, প্লাস্টিক ও জাহাজ নির্মাণ সহ বহু খাতে প্রায় ৪০ লক্ষ শ্রমিক কাজ করেন, যার ৬০% নারী শ্রমিক। এই শ্রমিকদের বড় অংশই অপ্রাতিষ্ঠানিক শ্রমিক, যারা শ্রম আইনের সুবিধার আওতার বাইরে। জেলা প্রশাসক জানান, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের ডাটাবেস তৈরি করে তাদের শ্রম আইনের সুবিধাভুক্ত করার চেষ্টা চলছে। হাবিবুর রহমানের তথ্য ছবিতে প্রতিবেদন। নারায়ণগঞ্জে বর্তমানে প্রায় ৩,৫০০ কারখানা রয়েছে, যেগুলোর মধ্যে প্রায় ২২০০ কারখানা নিবন্ধিত। এর বাইরে হাজারখানেক ছোট কারখানা রয়েছে, যা সব মিলিয়ে প্রায় ৪,০০০। হিসেব অনুযায়ী অনিবন্ধিত কারখানার শ্রমিকরা অপ্রাতিষ্ঠানিক, যাদের মধ্যে আছে হোশিয়ারি, নির্মাণ খাত, ইটভাটা, রিরোলিং মিল, বন্দরে লোড আনলোড, ডাইংয়ে কাজ করা শ্রমিক। তারা বলছেন, শ্রম আইনের আওতার বাইরে কাটছে তাদের জীবনচক্র। সারাদিন খাটতে পিটে যে আনি খাড়াখাড়ি করিয়া যে আনি এত ঘরের বাজারই চলে না। যখন একটা শ্রমিক চাকরিতে জয়েন করে, তার নিয়োগপত্র নেওয়া হয়, কিন্তু তাদের আইডি কার্ড দেওয়া হয় না। তারা না পারে 16 ঘন্টা, এমনকি 18 ঘন্টা, রাতে 2টা-3টার মতো কাজ করে সকালবেলা আবার সেই 8টার দিকে আবার ডিউটিতে যাইতে হয়। মালিক পক্ষ দেখবে কি আমরা কাজ করি, হাত পাই বেতা পাই, এটা তো আমগোটে ভাঙ্গা লাগে। গত 3 মাস যাবত বেতন ঠিক মতো পাইতাছি না। 3 মাসের পূর্বের টাকা বকেয়া পড়েই রয়েছে। নির্দিষ্ট যে বেতন কাঠামো, সেই বেতনটাই পাচ্ছে না। সেইখানে হচ্ছে অতিরিক্ত শ্রম, সেটা তো হচ্ছে কল্পনাই করা যায় না। যারা শ্রমিকদের অধিকার নিয়ে দীর্ঘদিন কাজ করছেন, তাদের মতে দেশের 7.5 কোটি শ্রমিকের মাঝে 85% অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করে। অপ্রাতিষ্ঠানিক শ্রমিকদের কোনো আইনি সুরক্ষা নাই। আমাদের দেশের যে শ্রম আইন আছে, এটা কেবল প্রাতিষ্ঠানিক শ্রমিক যারা, অর্থাৎ বিভিন্ন ফ্যাক্টরি শ্রমিক যারা, তাদের ক্ষেত্রেই এটা কার্যকর। এদিকে জেলা প্রশাসক জানালেন, অপ্রাতিষ্ঠানিক খাতে কাজ করা শ্রমিকদের ডেটাবেস তৈরি করে তাদের অধিকার নিশ্চিত করা হবে। আমরা শ্রমিকদের নিরাপত্তা থেকে শুরু করে তাদের বেতন ঠিকমতো পাচ্ছে কিনা সেটি মনিটর করা, তাদের কোনো বোনাস পাচ্ছে কিনা সেটি মনিটর করা, তাদের বাচ্চাদের কোনো শিশু শ্রম আছে কিনা সেটি মনিটর করা, তাদের স্যানিটেশনের ব্যবস্থা কি, যারা এখানে মহিলা শ্রমিক আছে তাদের স্যানিটেশনের ব্যবস্থা কি, সেটি আমরা তাদের গার্মেন্টস কারখানাগুলো নিশ্চিত করতে পারছি কিনা, এই সার্বিক বিষয়গুলো আমরা। এছাড়া মূলত শ্রম আইন অনুযায়ী তাদের যে রাইটসগুলো আছে, সেই রাইটসগুলো তারা সম্পূর্ণরূপে এনজয় করতে পারছে কিনা সেগুলো আমরা দেখে থাকি। বাংলাদেশ শ্রম আইন অনুযায়ী নারী শ্রমিকদের জন্য যৌন হয়রানি মুক্ত কর্মপরিবেশ নিশ্চিত করা, মাতৃত্বকালীন ছুটি 16 সপ্তাহ করা, নারী ও পুরুষ শ্রমিকের জন্য সমান মজুরি নিশ্চিত করার বিধান আছে। সংশ্লিষ্টরা বলছেন, এগুলোর বাস্তবায়ন না হলে শ্রমিকদের অধিকার আদায় হবে না। তাই মে দিবসে এটাই হওয়া উচিত মূল অঙ্গীকার। হাসান আহমেদ, ৭১। নির্বাচন কমিশন প্রস্তুত, সবাই তৈরি, তাহলে নির্বাচন দিতে দেরি কার স্বার্থে, প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। একই সাথে রাখাইনে মানবিক করিডোর দেয়া কার সিদ্ধান্ত, কার স্বার্থে দেশের জনগণ তা জানতে চায় বলেন তিনি। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর কাজীর দেউড়িতে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় সমাবেশে এসব কথা বলেন বিএনপি নেতারা। জহিরুল ইসলামের ক্যামেরায় প্রণবেশ চক্রবর্তীর প্রতিবেদন। মহান মে দিবস উপলক্ষে জাতীয়তাবাদী শ্রমিক দলের বিভাগীয় শ্রমিক সমাবেশে যোগ দিতে দুপুর 2:30টার পর থেকে আসতে থাকেন নেতাকর্মীরা। মিছিল স্লোগানে কানাই কানাই পরিপূর্ণ হয়ে ওঠে নগরীর নাসিমন ভবনে অবস্থিত বিএনপি কার্যালয়ের সামনে থেকে কাজীর দেউরি এলাকা। সমাবেশের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, যারা ক্ষমতায় থেকে মজা পেয়েছে তারা ছাড়া সবাই ভোট চায়। মানুষ ভোট দিয়ে দেশের মালিকানা ফেরাতে চায়। আর নির্বাচনের জন্য প্রস্তুত নির্বাচন কমিশন, তাহলে নির্বাচন দিতে দেরি কেন, প্রশ্ন রাখেন তিনি। নির্বাচন কমিশন প্রস্তুত, সংস্কার সব দেওয়া আছে, দেরি কি জন্য, কার স্বার্থে দেরি? ডিসেম্বরের আগে নির্বাচনের দিনক্ষণ দিয়ে রোডম্যাপ দেন, বাংলাদেশের
মানুষ তৈরি হতে হবে, বাংলাদেশে আগামী দিনে যারা বিনিয়োগ করতে আসবে তাদেরকে তৈরি হতে হবে। রাখাইনে মানবিক করিডোর দেওয়ার প্রসঙ্গ উল্লেখ করে আমির খসরু মাহমুদ বলেন, এটা কার সিদ্ধান্ত, কার স্বার্থে, এটা মানুষ জানতে চায়। বাংলাদেশে যদি আজকে নির্বাচিত সরকার থাকতো, এই মানবিক করিডোরের আলাপ আলোচনা সংসদে হতো, সংসদে বিতর্ক হতো, সংসদ সিদ্ধান্ত নিত বাংলাদেশের জনগণের চিন্তার পরিপ্রেক্ষিতে। আজকে কার জন্য, কারা, কিভাবে এই সিদ্ধান্ত নেওয়ার সাহসিকতা দেখান। সমাবেশে যোগ দেয়া অন্যান্য বক্তারা বলেন, এবারের মে দিবসের প্রধান দাবি দেশের মানুষের ভোটাধিকার। দ্রুত নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার দাবি জানান তারা। ভোটের অধিকার আমাদের ফিরে পেতে হবে, কারণ ভোটের অধিকার না থাকলে, গণতান্ত্রিক সরকার না আসলে দেশি বিদেশি কোনো ইনভেস্টমেন্ট বাংলাদেশে আসবে না। আগামী নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করে এই দেশে বৈষম্যমুক্ত সমাজ ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা প্রতিষ্ঠা করব। নির্বাচন দিয়ে দেশের গণতান্ত্রিক উত্তরণ দ্রুত নিশ্চিত করার জন্য সমাবেশ থেকে সরকারের প্রতি আহ্বান জানান বক্তারা। প্রণবেশ চক্রবর্তী, ৭১, চট্টগ্রাম। পরিচ্ছন্ন দেশ গঠনে শ্রমিকদের উন্নয়নে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ। বৃহস্পতিবার বিকেলে ফরিদপুরের স্টেশন এলাকায় মহান মে দিবস উপলক্ষে ফরিদপুর শহর পরিচ্ছন্ন শ্রমিকদের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় অংশ নেন তিনি। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, শ্রমিকদের জীবন মানেই উন্নয়নের কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, বিভিন্ন ক্ষেত্রে নিয়োজিত শ্রমিকরাই এদেশকে উন্নয়নের শিখরে নিতে ভূমিকা রাখে। অন্তর্বর্তীকালীন সরকার যৌক্তিক সময়ে নির্বাচন দেবে এমন আশা থাকলেও এখনো পর্যন্ত নির্বাচনের কোনো সুনির্দিষ্ট রোড ম্যাপ ঘোষণা করেনি। এক এক সময় এক এক কথা বলে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালাহ প্রিন্স। মহান মে দিবস উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহ নগরীর রেলওয়ে স্টেশন চত্বরে জেলা শ্রমিক দল আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এসব কথা বলেন। ময়মনসিংহ জেলা শ্রমিক দল সভাপতি মোহাম্মদ আবু সাইদের সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির ময়মনসিংহ বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দ ও ময়মনসিংহ জেলা দক্ষিণ বিএনপির আহ্বায়ক জাকির হোসেন বাবলু সহ স্থানীয় নেতারা। আলোচনা সভা শেষে একটি শোভাযাত্রা বের করা হয়। অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে বলতে হবে না, তারা যৌক্তিক সময়ের মধ্যেই একটি নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবেন। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে আমরা কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ পাই না। এক এক সময় এক এক কথা বলে বিভ্রান্তির সৃষ্টি করা হচ্ছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ওপর ঝুঁকি তৈরি হয় এমন কোনো সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার সহ কোনো সরকারকে নিতে দেয়া হবে না বলে জানিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। বৃহস্পতিবার সন্ধ্যায় সাভারের আশুলিয়ার জিরাবতে দেওয়ান ইদ্রিস উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি কথা বলেন। এ সময় রাখাইনদের জন্য করিডোর দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, কক্সবাজারের ভূমি ব্যবহার করে রাখাইন রাজ্যের তথাকথিত সহায়তা পৌঁছানোর নামে যে মানবিক করিডোরের আলোচনা চলছে সে বিষয়ে সরকারকে আর না আগানোর আহ্বান জানান। রাজনৈতিক দল সমূহকে বলবো, বন্ধুগণ, নির্বাচন কবে হবে আমরা কিন্তু জানি না। আমরা রাষ্ট্র সংস্কার চাই। প্রফেসর ইউনূসের প্রতি আমাদের পরিপূর্ণ শ্রদ্ধা ভালোবাসা আছে, তবে সামগ্রিক পরিস্থিতি আমার কাছে বেশি সুবিধার মনে হচ্ছে না। দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে ঝুঁকি তৈরি হয় এমন কোন সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকার কিংবা কোন সরকারকে আমরা নিতে দেব না। ৩ দশকের অচলাবস্থা কাটিয়ে অবশেষে আলোর মুখ দেখতে চলেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু। আগামী ৩১শে জুলাই ভোটের দিন ঠিক করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ ঘোষণায় উচ্ছ্বসিত শিক্ষার্থী ও ছাত্র সংগঠনগুলো। একই সাথে সুষ্ঠু ও সুন্দর নির্বাচন আয়োজনে নির্বাচনী আচরণবিধি দ্রুত সময়ে দেওয়ার দাবি তাদের। রায়ান বিন আমিনের তথ্য ছবিতে প্রতিবেদন।
প্রতিষ্ঠার পর থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচন হয়েছে মাত্র 9 বার। সবশেষ নির্বাচন হয়েছে 32 বছর আগে 1992 সালে। এরপর আর আলোর মুখ দেখেনি এই নির্বাচন। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাকসু এবং হল সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার রাত 12টার পর প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেন উপাচার্য। এছাড়াও শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে সিন্ডিকেট সভায় জাকসুর আগের গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেয়া হয়। 2025 তারিখ সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচন একই সাথে অনুষ্ঠিত হবে। এদিকে নির্বাচনের তারিখ ঘোষণা শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। তারা মনে করছেন এই নির্বাচনে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার ও নেতৃত্বের বিকাশ ঘটবে। আমরা সাধারণ শিক্ষার্থীরা মনে করি যে জাকসু হওয়ার মাধ্যমে আমরা আমাদের দাবি দাওয়াগুলো খুব সহজেই প্রশাসনের কাছ থেকে আদায় করে নিতে পারবো। আমি একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি খুবই আনন্দিত এবং উচ্ছ্বসিত। বৈধ শিক্ষার্থীরা যেন ভোট দিতে পারে এবং অবৈধ শিক্ষার্থীদের যেন কোনো হাত না থাকে এখানে বা কোনো প্রভাব না থাকে। এরই মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়া শুরু করেছে ছাত্র সংগঠনগুলো। আসন্ন জাকসু নির্বাচনে সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট নিয়ে সাধারণ শিক্ষার্থীদের অধিকার আদায়ে সচেষ্ট থাকবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আমরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ, পাশাপাশি হল শিক্ষার্থী সংসদেও আমরা আমাদের প্রস্তুতি নিচ্ছি। নির্বাচনের যে প্রক্রিয়াগুলো রয়েছে সেই প্রক্রিয়াগুলো শুরু করে দিয়েছি। আমরা প্যানেল গঠন এবং ভোটারদের দ্বার প্রান্তে যাওয়া এবং শিক্ষার্থীদের অধিকার নিয়ে কিভাবে কাজ করা যায়, শিক্ষার্থীদের কল্যাণে কাজ করা যায়, সেগুলো নিয়ে আমরা ইতিমধ্যে ভাবা শুরু। তবে সুষ্ঠু নির্বাচনের স্বার্থে দ্রুত আচরণবিধি দেওয়ার আহ্বান জানিয়েছেন অনেকে। জাকসুকে কেন্দ্র করে আমরা অতীত ইতিহাস যদি দেখি, অস্ত্রের ঝঞ্ঝনানি, ক্যাম্পাসে অস্ত্র ঢোকা এবং কালো টাকা ঢোকা সহ বিভিন্ন রকমের নৈরাজ্য হওয়ার সংখ্যা কিন্তু থাকে। সেটা আসলে চলমান অধ্যাদেশ আছে, শৃঙ্খলা অধ্যাদেশ, সেটা দিয়ে আসলে এটা নিয়ন্ত্রণ করা সম্ভব না। আমি মনে করি অতি দ্রুত এই জাকসু উপলক্ষে যে চূড়ান্ত যে আচরণবিধি আছে সেটা অতি দ্রুত প্রকাশ করা দরকার। 10ম জাকসু নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান। হাসিবা আলী বর্ণা, 71। জামালপুরে বকশীগঞ্জে দশানী নদীতে বাঁধ অপসারণ করতে গিয়ে এলাকাবাসীর বাধায় ফিরে গেছে উপজেলা প্রশাসন। এ সময় সরকারি কাজে বাধা দেয়ায় 2 ব্যক্তিকে 6 মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা জানান, সম্প্রতি দশানী নদীর ভাঙন ঠেকাতে বাহাদুরাবাদ ইউনিয়নের খাপড়াপাড়ার নদীর পানি প্রবাহ বন্ধ করে বাঁধ নির্মাণ করেন খাপড়াপাড়া এলাকাবাসী। এই বাঁধ দেখে অন্য আরেকটি ইউনিয়নে পাল্টা বাঁধ নির্মাণ করা হয়। ফলে উজানের 20টি গ্রামের নিম্নাঞ্চলের আধা পাকা ধান পানির নিচে তলিয়ে যায়। এতে ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। বৃহস্পতিবার বিকেলে বাঁধ নির্মাণকারী 2 গ্রামবাসীর সঙ্গে উপজেলা প্রশাসন বৈঠকে বসলে বাঁধ অপসারণের পক্ষে বিপক্ষে 2 গ্রামবাসীর মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এ সময় চর আইরমারি গ্রামবাসীর বাধার কারণে বাঁধ অপসারণ করা যায়নি। নিজের টাকায় ও স্বেচ্ছাশ্রমে বগুড়ার সোনাতলায় যমুনা নদীর তীরে নির্মাণ হচ্ছে 2.5 কিলোমিটার রাস্তা। এর নির্মাণ কাজ শেষ হলে 24 গ্রামের মানুষের দীর্ঘদিনের যাতায়াতের কষ্ট লাঘব হবে। সুবিধা পাবে পিছিয়ে পড়া শিক্ষার্থীরা। এলাকাবাসী বলছেন, কৃষকের উৎপাদিত ফসল সময় মতো বাজারজাত করতে পারবেন এবং রোগীদের হাসপাতালে নেওয়ার পথ সুগম হবে। SM আবু সাইদের প্রতিবেদন। শুষ্ক মৌসুমে যমুনা নদীর চারদিকে তাকালে চোখে পড়ে ধুধু বালু চর। বর্ষাকালে এ সকল চর ডুবে তাতে পড়ে প্রচুর পরিমাণ পলিমাটি। এতে বেড়ে যায় মাটির উর্বরতা। চরের জমিতে সামান্য খরচে প্রচুর পরিমাণ ধান, গম, ভুট্টা, কালাই, বাদাম, মরিচ সহ নানা ফসল উৎপাদন হয়। সব নাগরিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত চরাঞ্চলের মানুষ। বর্ষাকালে যাদের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌকা আর শুষ্ক মৌসুমে ঘোড়ার গাড়ি, তাও আবার উঁচু নিচু ঢালু পথের কারণে মালামাল বহনে কষ্ট করতে হয়। চর এলাকা যদি কারো অসুখ বিসুখ হয়, এই মনে করো আস্থা নেই নেগান জানা, ঘোড়ার গাড়ি তুললে থাক না থুক না উগিয়ে আরো বেশি অসুস্থ হয়। শহরের ভেতর অনেক সবাই স্কুল নিয়মিত করে, কিন্তু আমরা তো করতে পারি না, অনেক কষ্ট হয় রাস্তা নাই দেখে। প্রতি বছর 2-1 করে মানুষ আপনার পানিতে ডুবে মারা যায়। নৌকা ডুবে অথবা যখন নৌকা না পায় তখন ওই সাঁতার দিতে পার হয়ে গিয়ে মারা যায়। এখন এই রাস্তাটা সরকারের কাছ থেকে আবেদন করছি, আমরা যা করছি এর উপরে আর আমরা আর করে আর
ভিক্ষে টিক্ষে করে আমরা এই রাস্তাটা ঠিক করছি চা চিনতে। দীর্ঘদিনের বঞ্চনার শিকার চরবাসী তাই এবার জোট বেঁধেছে। বর্ষা ও শুষ্ক মৌসুমে যাতায়াতের সুবিধার জন্য ও স্বেচ্ছাশ্রমে রাস্তা নির্মাণের কাজে 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মাণাধীন এই রাস্তার কাজ ইতোমধ্যে 60% শেষ হয়েছে। তারা আশা করছেন খুব দ্রুতই বাকি কাজ শেষ হবে। বর্ষাকালে ছেলেপেলেদের লেখাপড়ার যে সমস্যা হয়, ঝরে পড়ার প্রবণতাটা যে বেশি হয়, সেটা রোধ হবে এবং মানুষ স্বাচ্ছন্দ্যভাবে তারা বিভিন্ন জায়গায় চলাফেরা করতে পারবে এবং আয় রুজি বাড়বে এবং পরিবহনের খরচটা অনেকটা কমে যাবে। সেই দিক চিন্তা ভাবনা করে আমরা এলাকার জনগণ আমরা এই রাস্তাটা করার পরিকল্পনা নেই। এলাকাবাসীর এই উদ্যোগ প্রশংসার দাবি রাখেন বলে জানালেন বগুড়ার জেলা প্রশাসক। তিনি বলেন, রাস্তাটি বর্ষার পানিতে যেন নষ্ট না হয় সেজন্য পানি উন্নয়ন বোর্ডের মাধ্যমে সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে। সোনাতলায় পাকুল্লা এবং তেকানি চোকাইনগর নামক স্থানে জনসাধারণ নিজস্ব অর্থায়নে কিছু কাজ করছে শোনা যাচ্ছে। আমাদের এটা মেন বাধে না, এটা হচ্ছে একটা তাদের গ্রামীণ একটা চলাচলের একটা রাস্তা বলা যেতে পারে। গ্রামবাসীদেরকে অনেক ধন্যবাদ যে তারা এইভাবে ইউনাইটেডলি এত বড় একটা অসাধ্যকে সাধন করেছেন। আমাদের এখানে সাহায্য থাকবে এবং আমরা আমাদের যে সামনে সুযোগগুলো আসবে ইউনোকেও আমি বলবো এখানে তাদেরকে বাকি অংশটা একটু হেল্প করে যাতে এটা পুরোপুরি কমপ্লিট করে দেওয়া যায়। এস.এম. আবু সাইদ, 71, বগুড়া। লক্ষ্মীপুরে বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে শুরু হয়েছে সপ্তাহব্যাপী বইমেলা। বই পড়ুয়াদের ভিড়ে মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। সাহিত্য সংস্কৃতির বিকাশ এবং নতুন প্রজন্মকে বইমুখী করতে এই আয়োজন বলছেন জেলা প্রশাসক। আতোয়ার রহমান মনিরের তথ্য ছবিতে প্রতিবেদন। বিশ্ব সাহিত্য কেন্দ্রের উদ্যোগে মঙ্গলবার লক্ষ্মীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক। শিক্ষার্থী সহ নানা বয়সী পাঠকের মিলন মেলায় পরিণত হয় মেলা চত্বর। মেলা জুড়ে কেউ বই কিনছেন, কেউ দেখছেন, কেউ আবার নতুন বইয়ের গন্ধে হচ্ছেন বিমোহিত। শিক্ষক শিক্ষার্থীরা বলছেন বই পড়ার কোনো বিকল্প নেই। মননে এগিয়ে যেতে হলে বইমুখী হতে হবে। সকল শিক্ষার্থী এই মেলা অংশগ্রহণ করে বই সংক্রান্ত বিষয়ে দেখে শুনে বই পড়ার একটা পরিবেশ বা উৎসাহ বোধ করবে বলে আমি মনে করছি। এই সেলফটাতে বিশেষত্ব এটাই যে সেলফটাতে সবগুলো ডিসি স্যারের বই, যেমন এটা এসব বিতর্ক শিখি, রাজীব সরকার ডিসি স্যার লেখছে এটা। এদিকে আয়োজকরা জানান প্রতিদিনে মেলায় বই পড়া প্রতিযোগিতা, বিষয়ভিত্তিক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই যে তারা যে বইয়ের অভ্যাস গড়ে তুলছে, আমি মনে করি আগামী দিনে আমাদের লক্ষ্মীপুর, বিশেষ করে লক্ষ্মীপুরের ছেলেমেয়েরা যথেষ্ট পরিমাণে লেখাপড়া করবে। বই ছাড়া বিকল্প চিন্তাই করা যায় না। আমরা বইয়ের কাছে থাকবো, বইয়ের সাথে থাকবো, এটাও আমাদের প্রত্যয়। জেলা প্রশাসক জানান বই পড়ুয়াদের আরো উদ্বুদ্ধ করতেই এই আয়োজন। ছেলেমেয়েদের উদ্দেশ্যে বলছি, তোমরা যখন রবীন্দ্রনাথের বই পড়ছো, তোমরা রবীন্দ্রনাথের চিন্তার সঙ্গে আসলে বসবাস করছো। তোমরা যখন নজরুলের বই পড়ছো, জীবনানন্দের বই পড়ছো, জসীমুদ্দিনের বই পড়ছো, শেক্সপিয়ারের বই পড়ছো, টলস্টয়ের বই পড়ছো, তোমরা এই মহৎ মানুষদের চিন্তার সঙ্গে বসবাস করছো এবং তাদের লেখা পড়তে পড়তে এক সময় তোমরা নিজেরা লিখতে জানবে। কে জানে ভবিষ্যতের বড় বড় লেখকরা হয়তো তোমাদের মধ্যে বসবাস করছে। বই মেলা শুধু বই কেনা বেচার জায়গা নয়, এটি বই প্রেমীদের মিলন মেলা বলে মনে করেন আয়োজকরা। সপ্তাহব্যাপী এই মেলা চলবে সোমবার পর্যন্ত। নূর তাজমিন নীর, 71। ময়মনসিংহের সাহিত্য সংসদের মুক্ত মঞ্চ উচ্ছেদের পর গুড়িয়ে দেওয়ার প্রতিবাদে অবস্থান কর্মসূচি সহ প্রতিবাদ সমাবেশ করেছেন লেখক, শিল্পী, সংস্কৃতি কর্মী সহ ময়মনসিংহের সচেতন নাগরিক সমাজ। বৃহস্পতিবার ময়মনসিংহের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এই প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। এর আগে বুধবার ময়মনসিংহ নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানের ভেতর গড়ে তোলা দীর্ঘ ৪৫ বছর ধরে সাহিত্য চর্চার মুক্ত মঞ্চটি উচ্ছেদ করে বুলডোজার দিয়ে গুড়িয়ে দেয় ময়মনসিংহ জেলা প্রশাসন ও সিটি কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। সাহিত্য সংসদের মুক্ত মঞ্চের কোনো বৈধ কাগজপত্র না থাকার অভিযোগে এই উচ্ছেদ অভিযান চালানোর কথা জানান স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা। এ নিয়ে বিক্ষোভে ফেটে পড়েন লেখক, কবি, শিল্পী ও সংস্কৃতি কর্মী সহ সচেতন নাগরিক সমাজ। রাঙামাটির কাপ্তায়ে ওয়াগ্গা ইউনিয়নের শিলছড়ি হাজিরটিকে পর্যটকদের বিনোদনের জন্য চন্দ্রলোক ক্যাম্পিং সাইট অ্যান্ড রিসোর্টের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে এই অনুষ্ঠান হয় হিলল্যান্ড অ্যাডভেঞ্চারের পরিচালনায় কটেজের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির যুগ্ম সম্পাদক ও কাপ্তাই সাবেক উপজেলা চেয়ারম্যান দিলদার হোসেন। নতুন এই ক্যাম্পিং সাইট ও রিসোর্ট পর্যটকদের আধুনিক ও প্রাকৃতিক আবহে ভ্রমণের জন্য নতুন গন্তব্য হয়ে উঠবে বলে মনে করেন উপস্থিত অতিথিরা।